ইন্টারমিডিয়েটে পড়া আমার ছোট বোন পিচ্ছি দেখতে একটা ছেলেকে বিয়ে করে আমাদের বাসায় উঠেছে। আমি মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছি। কোনো এক অজ্ঞাত কারণে আমার বিয়ে হচ্ছে না। আমার বাবা মায়ের এটা নিয়ে তেমন একটা চিন্তা নেই। মা একটু চিন্তা করলেও বাবার কথা হচ্ছে বিয়ে দিলে চিন্তা বাড়ে। অন্যের বাড়িতে কি করছে না করছে চিন্তা হবে অনেক। যাই হোক, আমার ছোট বোন আনিশা বিয়ে করে বর নিয়ে আমাদের বাসায় উঠেছে এবং তারা নাকি এখানেই থাকবে। আনিশার বর অনার্স সেকেন্ড ইয়ারে। ছেলের নাম অর্ক। ছেলেটা দেখতে সুন্দর, কিন্তু নেতা নেতা একটা ভাব আছে ওর মধ্যে। ঘটনার শুরুটা এরকম: সকালে আমি টিউশনে গেলাম। এসে মাত্র ড্রেস চেঞ্জ করে মাকে সাহায্য করতে রান্নাঘরে ঢুকলাম, তখনই কলিং বেল বাজে। তুই তরকারিটা দেখ, আমি দরজা খুলছি। এ কথা বলে মা দরজা খুলতে গেল। একটু পর মায়ের চিৎকার শুনে আমি রান্নাঘর থেকে দৌড়ে গেলাম। গিয়ে দেখি আনিশা লাল টুকটুকে একটা শাড়ি পরা, পাশে পাঞ্জাবি পরা, লাজুক লাজুক মুখে দাঁড়িয়ে আছে একটা ছেলে। দেখ রামিসা, তোর বোন কি বলে। কি হয়েছে মা? তোর বোনের মুখে শোন কি হয়েছে। আনিশা, কি হয়েছে? ছেলেটাকে? আমার স্বামী। মানে? মানে ছাড়ো তো আপা, নতুন জামাইকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভিতরে যেতে দাও। আর বাসায় মিষ্টি আছে? মিষ্টি আর শরবত রেডি করো। আমি আর মা দুজন দুজনের দিকে তাকালাম। আমাদেরকে সরিয়ে আনিশা ছেলেটাকে নিয়ে ভিতরে ঢুকে পড়ল। তুমি সোফায় বসো, ফ্যান ছেড়ে দিচ্ছি। আর হঠাৎ করে তো সব, তাই একটু সময় লাগবে জামাই বরণ করতে। নো প্রবলেম। আমি আর মা হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। আনিশা আমার কাছে এসে ধাক্কা দিয়ে বলল, আপা, কি বলেছি তোমাকে? মা, তোমার হাতে রোস্ট তো দারুণ হয়। রোস্ট করবা? অর্ক আবার রোস্ট পোলাও অনেক পছন্দ করে। বড় মাছ আছে না, বড় মাছের পেটি ঝালঝাল করে রান্না করবা। আর আপা, টাকা দিও, কোক লাগবে তো। আমার মনে হচ্ছিল স্বপ্ন দেখছি আমি। মার চিৎকারে আমার সম্বিত ফিরল। বেয়াদব মেয়ে, কি করেছিস তুই? ঘরে একটা ছেলে ঢুকিয়ে বলছিস ও তোর স্বামী? কোনো লাজ লজ্জা দূর, ভয় নেই তোর? আবার আমাদেরকে হুকুম করছিস তোর ওই স্বামীর জন্য এটা ওটা করতে? মা, আমাকে যা বলার বলো। অর্ককে নিয়ে কিন্তু একটা কথাও বলবে না। বের হ তুই আমাদের বাসা থেকে, সাথে তোর প্রাণের স্বামীকেও নিয়ে যা। এই বাসায় আমার অধিকার আছে মা, এভাবে আমাকে বের হয়ে যেতে বলতে পারো না। অর্ক, তুমি আমার রুমে যাও। সোজা গিয়ে বাঁদিকে প্রথম রুমটা আমার। অর্ক নামে ছেলেটা উঠে বাধ্য ছেলের মতন রুমে চলে গেল। মা মেঝেতে বসে পড়ল। আমি মাকে ধরলাম। আনিশা, যা পানি নিয়ে আয় মায়ের জন্য। না না, খবরদার, ওই মেয়ের হাতে কিচ্ছু খাবো না আমি। এই মেয়ে পানিতে বিষ মিশিয়ে এনে দেবে। আনিশা মুখ শক্ত করে বলল, নির্লজ্জ হতে পারি, খুনি না আমি। আনিশা চুপ কর, পানি আন। মায়ের শরীর কাঁপছে। আনিশা পানি এনে দিল। মাকে পানি খাইয়ে রুমে নিয়ে গেলাম। মা আমাকে বলল, তোর বাবা এলে কি বলবো রে রামিসা? কি করব আমি? তোর বাবা তো হার্ট অ্যাটাক করবে রে। চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। তুমি রেস্ট নাও, আমি দেখছি কি করা যায়। মাকে আশ্বস্ত করলেও আমি জানি না কিভাবে করব। বাবা আনিশাকে অসম্ভব ভালোবাসেন। আনিশার এমন কোনো আবদার নেই যা বাবা পূরণ করেননি। কিভাবে আনিশা এই কাজ করলো তা আমি ভেবে পাচ্ছি না। বাবা এলেন রাত 8টায়। আমি আর মা ডাইনিং টেবিলে বসে। দুপুরে আমরা খেতে পারিনি। বেগুনের তরকারি রান্না করা ছিল, আর কিছু রান্না হয়নি বাসায়। আনিশা এসব দেখে মুখ গোমড়া করে বসেছিল কিছুক্ষণ। তারপর বাইরে থেকে অর্ডার করে আমার হাতে বিলটা ধরিয়ে দিয়ে খাবার নিয়ে রুমে চলে গেল। নিরুপায় হয়ে বিলটা দিতে হলো। মা অসহায় ভঙ্গিতে আমার দিকে তাকালো। আমি শুকনো হাসি হাসলাম। কি আর করব? বাবা এসে আমাদেরকে শুকনো মুখে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মা, মেয়ে এভাবে বসে আছো কেন? মা আমার দিকে তাকালেন। আমি উঠে গিয়ে বাবার হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে বললাম, ফ্রেশ হয়ে নাও বাবা, খাবার দিচ্ছি। কিন্তু মনে হচ্ছে কিছু হয়েছে। কিছু হয়নি, যাও তো। ঘামে ভেজা শার্ট নিয়ে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগবে। বাবা ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলেন। আনিশা কোথায়? আমি আর মা মুখ চাওয়াচাই করলাম। ঘুমিয়ে পড়েছে। সে কি, শরীর খারাপ নাকি? ওই তো একটু মাথা ব্যথা। তো আমাকে জানালে না কেন? যাই দেখে আসি। না 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 বাবা, শোনো, খেয়ে নাও, ও ঘুমিয়েছে, এখন জাগানো যাবে না। বাবা আর প্রশ্ন না করে খেয়ে নিলেন। বাবা খাওয়ার পর সোফায় বসে সবাইকে নিয়ে গল্প করেন। সোফায় বসে গল্প করতে করতে একসময় ফ্লোরে বসে পড়েন। অনেকক্ষণ পর বলেন, আরে ফ্লোরে আসলাম কি করে? আমরা সবাই মিলে হাসি।
আজ আতঙ্কিত হয়ে বসে আছি। বাবা অনেক গল্প করছেন, আমি আর মা চুপ। তোমাদের কি হয়েছে আজ? কই না, কিছু না, তুমি বলো, শুনছি আমরা। মা আমাকে বারবার ঠেলছেন আনিশার কথা বলার জন্য, কিন্তু দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত বলবো কি জানি না, আমাকে আর মাকে আনিশার ব্যাপারে কিছুই বলতে হলো না। আনিশা নিজেই তার পিচ্চি জামাইকে নিয়ে বাবার কাছে এসে কদম বসি করে বলল, বাবা, তোমার জামাই, ওর নাম অর্ক। এই অর্ক, বাবার পায়ে ধরে সালাম করো। আমি আর মা আতঙ্ক নিয়ে বাবার উত্তরের অপেক্ষা করছিলাম। আমাদেরকে অবাক করে দিয়ে বাবা শান্ত গলায় বললেন, ঠিক আছে, সালাম করতে হবে না। ছেলেটাও সালাম করলো। বাবা বললেন, আনিশা, সুন্দর মতন কাল সকালে এই ছেলেকে নিয়ে বেরিয়ে যাবি। সে কি কথা বাবা, আমি কোথায় যাব? অর্ককে নিয়ে আমি এখানেই থাকবো। কেন, বিয়ের পর মেয়েরা যেখানে থাকে সেখানেই থাকবি, শ্বশুর বাড়িতে? না, ওর বাবা মা নেই, মামা মামির কাছে মানুষ হয়েছে। ওর মামা মামি বলে দিয়েছে ওই বাড়িতে ঢুকলে ঠ্যাং ভেঙে দেবে। আমি জানি না কোথায় যাবি। কিভাবে ভেবে নিয়েছিস যে এই বাড়িতে তোর জায়গা হবে? বাবা, এখানে আমারও অধিকার আছে। মা আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। আনিশাকে সজোরে একটা থাপ্পড় দিয়ে বললেন, আমাকে কথাটা বলেছিস তো বলেছিস, এখন আবার তোর বাবাকেই কথা বলছিস? তোকে এরকম শিক্ষা তো আমরা দিইনি। কাল সকালে যেন তোদের দুজনকে এই বাসায় না দেখি। যদি বিন্দু পরিমাণ লজ্জা থাকে তাহলে আর এই মুখ নিয়ে দেখতে আসবি না। আনিশা অর্ককে নিয়ে রুমে চলে গেল। বাবা মা তাদের রুমে গেল। আমি আমার রুমে এসে ধপ করে বসে পড়লাম খাটে। কি হয়ে গেল, সারাদিনের সব আমার কাছে দুঃস্বপ্ন লাগছে। ঘুমানো দরকার, হয়তো অনেক বাজে একটা স্বপ্ন দেখেছি। জাগলেই দেখব সব ঠিকঠাক। বালিশে মাথা রাখতেই সারাদিনের ক্লান্তি চোখে এসে জাঁকলো। গভীর ঘুমে তলিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো চিৎকার চেঁচামেচিতে। আনিশা চিৎকার করছে, সাথে মাও। ব্যাপারটা কি তা জানতে তাড়াতাড়ি ডাইনিং রুমে গেলাম। বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন চেয়ারে, মা দাঁড়িয়ে আছেন, সামনে আনিশা। অর্ককে আশেপাশে দেখা যাচ্ছে না। মা, কি হয়েছে? কি হবে আর, আমার কপাল। মায়ের বর্ণনা থেকে যা বুঝলাম তা হচ্ছে, সকালে বাবা অফিসে যান 8টার দিকে, তো স্বভাবতই বাবা সকালে নাস্তার পর 1 কাপ চা খান। প্রতিদিন সকালে আমি আর মা নাস্তা বানাই। আজ মা নাস্তা বানানোর ঝামেলায় না গিয়ে শুধু চা করে বাবার জন্য টেবিলে রেখে বিস্কুট আনতে রান্নাঘরে গেলেন। এসে দেখে আনিশা চা নিয়ে যাচ্ছে। কোথায় নিচ্ছিস চা? অর্কর জন্য। মানে কি, তোর বাবা এখন অফিসে যাবে, তাড়াহুড়ো করে চা বানিয়েছি তোর বাবার জন্য। এখন আর 1 কাপ চা বানাতে গেলে তোর বাবার দেরি হয়ে যাবে। খাবে তো আগে বলতে পারতিস। বাসায় কেউ চা খায় না দেখে লিকার 1 কাপই করেছি। সামান্য 1 কাপ চায়ের জন্য তুমি এত কথা শোনাচ্ছ মা? কথা কোথায় শোনালাম? তোর তো সকালে বাসা ছেড়ে যাওয়ার কথা, যাবি কখন? কখনোই যাব না। যা খুশি কাল থেকে বলে যাচ্ছ, আমার কি কোনো দাম নেই? নিজের দাম নিজেই কমিয়েছিস, এখন দাম চাইতে আসছিস কেন? বিয়ে করা খারাপ কিছু নাকি? এই পর্যায়ে বাবা বেরিয়ে এলেন। উত্তরটা বাবা দিলেন না। না, খারাপ কিছু না, কিন্তু হুট করে কাউকে কিছু না জানিয়ে যাকে তাকে ধরে বিয়েটা করা খারাপ। রামিসার মা, আমি এই মেয়ের মুখ দেখতে চাই না, স্পষ্ট বলে দাও। দেখতে না হলে দেখবে না, মুখ দেখাবো না। বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমি আনিশাকে টেনে আমার রুমে নিয়ে গেলাম। তোর সমস্যা কি বলতো আমাকে? কি করছিস তুই? যা করছি ভেবে করছিস? বাবা মায়ের সাথে কেমন আচরণ করছিস এটা? ওরা আমার সাথে কেমন আচরণ করছে তা তুমি দেখতে পাচ্ছ না? তুই ভুল করেছিস আনিশা, বাবা মা বলতেই পারেন। কি ভুল করেছি? বিয়ে করেছি, এটা ভুল? তোমার বিয়ে হয়নি বলে বিয়ে ব্যাপারটা ভুল হয়ে গেল? আমি হতবম্ব হয়ে আনিশার দিকে তাকিয়ে রইলাম। আনিশা কখনো এভাবে কথা বলবে আমার সাথে তা আমি ভাবিনি। আনিশা আমার থেকে 8 বছরের ছোট। এত আদুরে একটা পুতুলের মতন ছিল আনিশা। কোলে কোলে রাখতাম। আনিশার যত সুখ দুঃখ সব আমার সাথে শেয়ার করত। যে কোনো আবদার আগে আমার কাছে এসে করত। কখনো আমাকে কষ্ট দিয়ে কথা বলা তো দূর, আমার সাথে কথা কাটাকাটি পর্যন্ত করতো না। আজ ও এভাবে কথা বলার পর আমি চুপ হয়ে গেলাম। আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। আনিশা রুম থেকে বেরিয়ে গেল। আনিশা বাসা থেকে বের হয়নি। আমরাও আর কিছু বলিনি। আসলে আমরা কেউ আর কথা বাড়াতে চাইনি। অর্ক ছেলেটার অদ্ভুত ক্যারেক্টার। যতদূর জানি সে পড়ালেখা করে, কিন্তু কোনোদিন ভার্সিটিতে যায় না। সারা দিন বাসায় থাকে। মাঝে মাঝে আনিশাকে নিয়ে ঘুরতে যায়। ঘুরে আসার সময় আগে আনিশা বাসায় আসে, এসে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। একটু পর অর্ক আসে, এসে আনিশাকে সরি সরি বলতে বলতে রুমে যায়।
আজকাল বাবা তেমন একটা কথা বলেন না, এসে খেয়ে রুমে চলে যান। একদিন এসে বললেন, রামিসা, কাল তোকে দেখতে ছেলেপক্ষ আসবে, দুপুরে খাবে ওরা, এর মধ্যে ঘরের নাট্যশালা যেন বন্ধ থাকে। নাট্যশালা বলতে বাবা আনিশার কাণ্ড কারখানার কথাকে বুঝিয়েছেন। আমি বারান্দায় চলে গেলাম। বাইরে খুব অন্ধকার, লোডশেডিং চলে, রাস্তায় সব লাইট বন্ধ। এর মধ্যেও একটা অবয়বকে স্পষ্ট বোঝা যাচ্ছে, তন্ময়। ছেলেটা অনেক দিন থেকেই বাসার সামনে ঘুরঘুর করছে। প্রথমে ভেবেছিলাম আনিশার জন্য, কিন্তু এখন মনে হয় আমার জন্য। মনে মনে হাসলাম, আমার জন্যও কেউ এভাবে দাঁড়িয়ে আছে। আমার স্কুল কলেজ লাইফ বড্ড একঘেয়েভাবে কেটেছে। পড়ালেখা আর মাঝে মাঝে বান্ধবীদের সাথে আড্ডার মাঝে অংশগ্রহণ করা। স্কুলে কলেজে কয়েকটা প্রপোজাল এসেছিল। ভার্সিটির প্রথম বর্ষে একটা প্রেম হয়েছিল, আমার সাথেই পড়তো, অনি। ওর ব্রেকআপ হয়, সেই কথাই আমার সাথে শেয়ার করতে করতে একটা সময় আমার প্রেমে পড়ে। অনেক কঠিন একটা প্রেম। ক্লাসে আমরা পাশাপাশি বসতাম, ক্যান্টিনে একসাথে, যে কোনো জায়গায় অনি আর রামিসা একসাথে। অনেকে অনেক কথা বলতো, কাউকে পাত্তা দিতাম না। তারপর অনির প্রাক্তন ফিরে আসে। অনি আমাকে ছোট্ট একটা টেক্সট করে, রামিসা, তনু মানে অনির প্রাক্তন ফিরে এসেছে। আমিও তনুকে চাই, তোমার সাথে কাটানো দিনগুলো বেস্ট। তুমি আমার ফ্রেন্ড হয়েই ঠিক আছো। তনুর জন্য আমার যে অনুভূতি তা কখনো তোমার জন্য আসেনি, আমাকে ক্ষমা করো। আমি অনেক বেশি আত্মসম্মান কেন্দ্রিক মেয়ে। এই মেসেজের পর আমি ড্রপ দিই। একটা বছর গ্যাপ দিয়ে আবার অ্যাডমিশন নিই। বাসায় অনেক চেষ্টা করেছে জানার যে কেন ড্রপ দিয়েছি। আমি বলেছি প্রেশার বেশি লাগছে, 1 বছর গ্যাপ দিলে ঠিক হয়ে যাবে। এরপর 3 বছর লেগেছে অনির চলে যাওয়াকে মেনে নিতে। রাতে ঘুম হতো না, দিনগুলো কেমন করে যে গেছে তা শুধু আমিই জানি। কিন্তু অনিকে প্রায় দেখতাম তনুর সাথে হেসে খেলে বেড়াচ্ছে। মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছে হতো, আমার জন্য কি বিন্দুমাত্র আফসোস হয় না? এখন অনেক বছর পর সেই অনুভূতিটা কেমন জানি জেগে উঠছে। ছেলেটার নাম তন্ময়, এটা জেনেছিলাম। রাস্তায় যাওয়ার সময় কে জানি ছেলেটাকে ডাক দেয় তন্ময় বলে, এছাড়া আর কিছু জানি না। এখন এই লোডশেডিং এর মধ্যে আমাদের বাসার সামনে দাঁড়িয়ে কি দেখছে জানার জন্য কৌতূহল হচ্ছিল খুব। রান্নাঘরে গিয়ে দেখলাম চা পাতা বা চিনি কিছুই শেষ হয়েছে কিনা। গিয়ে দেখি সব কিছুই আছে। তারপর খুঁজে দেখলাম কফি আছে নাকি, কফি নেই। মাকে বললাম কফি খেতে ইচ্ছে করছে, কফি আনতে নিচে যাই। নিজের ছেলে মানুষেতে নিজেই অবাক হলাম। রাস্তায় গিয়ে ছেলেটার সামনে দাঁড়ালাম। ছেলেটা হকচকিয়ে গেল। অনেক দিন থেকে দেখছি, কি ব্যাপার? না কিছু না, আমি যাই। যাই বললে তো হবে না, কোনো একটা ব্যাপার তো আছে, বলুন। আমার জরুরি কাজ আছে, যাই। কোনো জরুরি কাজ নেই। রাত 10টা পর্যন্ত আপনি এখানে আমার বারান্দার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকেন কেন? আপনি কিভাবে জানেন? আমি তো ভেবেছি আপনি খেয়ালই করেননি। মনে মনে নিজের বুদ্ধির তারিফ করলাম। এটা আমি আন্দাজে বলেছিলাম। তো বলেন কি কাজ? তাকিয়ে থাকেন কেন? ছেলেটা হুট করেই দৌড়ে পালিয়ে গেল। আমি কফি কিনে বাসায় ফিরলাম। সারা রাত ভাবলাম আমি কি ছেলে মানুষই করছি। খেয়ে না খেয়ে আমার বারান্দার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, তার প্রতি আমার কৌতূহল কাজ করছে। আবার কাল পাত্রপক্ষ আসবে দেখতে। কেমন জানি বুকটা শূন্য শূন্য লাগছে। জীবনটা কেমন জানি। এতদিন আমার অনুভূতির জায়গাটা শূন্য ছিল, কিন্তু বিয়ের জন্য কেউ আসেনি। আজ অনুভূতির জায়গায় কেউ কড়া নাড়ছে, আমি দরজাটা খুলতে পারছি না। এক রাত শূন্যতা নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে মা আনিশাকে কিছু টাকা দিয়ে বললেন, রামিসাকে দেখতে আসবে আজ। তুই আর তোর জামাই বাইরে ঘুরবি আজ। দুপুরে বাইরে খাবি, সন্ধ্যার আগে বাসায় আসার দরকার নেই। কোনো অঘটন চাই না আমি। আনিশা কিছু না বলে কিছুক্ষণ পর রেডি হয়ে অর্ককে নিয়ে বেরিয়ে গেল। মা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। পাত্রপক্ষ আসার সময় হয়ে গেছে। আমাকে মা গোলাপি রঙের একটা শাড়ি পরালেন, হালকা একটু সাজিয়ে দিলেন। আমি আয়নায় তাকালাম। নিজেকে আজ নিজের কাছে অনেক ভালো লাগছে। প্রেমে পড়লে নাকি মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়। আমি কি প্রেমে পড়েছি? পাত্রপক্ষ এসে গেছে। বাবা তাদেরকে বসতে বলে আমার রুমে এসে আমার মাকে বললেন, রামিসাকে নিয়ে আসো। মা আমার মাথায় বড় করে একটা ঘুমটা দিয়ে দিলেন। পাত্রপক্ষের সামনে গিয়ে বসলাম। পাত্রকে দেখার কৌতূহল দমন করতে না পেরে মুখ তুলে তাকালাম। যেন 1000 ভোল্টের বিদ্যুতের শক খেলাম পাত্রকে দেখে। আমাদের জীবনে না চাইতেই অনেক কিছু ফিরে আসে। তার মধ্যে কিছু জিনিস আমরা আসলেই চাই, আর যা কিছু জিনিস কখনোই চাই না। অনেকে আমি চাইনি ও ফিরে আসুক আমার জীবনে। আমি এতটা বিশ্বাস রাখি যে একবার চলে যায় সে পরে আবারও যেতে পারে। পাত্র আর কেউ না, অনি। পারিবারিক বিজনেসে অংশীদার সে।
গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিজনেস সামাল দিচ্ছে। অনিও আমাকে দেখে চমকে ওঠে। অনির বাবা মার আমাকে খুব পছন্দ হয়েছে। আমার বাবা মায়ের সাথে ওনারা গল্প করছেন। বিয়ের পর কয়দিন আমাকে বাসায় থাকার জন্য পাঠাবেন। এসব কিছুর মধ্যে নীরব দর্শক আমি আর অনি। একটা সময় অনির বাবা মা বললেন, তোমরা দুজন চাইলে আলাদা কথা বলতে পারো। আমি বিনা বাক্য ব্যয়ে উঠে বললাম, ছাদে গিয়ে কথা বলি। অনি আমার পিছু নিল। আমি কোনো ভনিতা না করে সোজাসুজি জিজ্ঞেস করলাম, তনু কোথায়? 3rd ইয়ারে অন্য একটা ছেলের জন্য আমাকে ছেড়ে দেয়। বুঝলে, প্রকৃতি প্রতিশোধ নেয়। আমি তোমাকে ছেড়েছি ওর জন্য। পুরো কথাটা শেষ করতে না দিয়ে বললাম, এখন কি চাও? যেমন চলছে তেমন চাই। আমাকে জিজ্ঞেস করবে না আমি কি চাই? আমি জানি তুমি এখনো আমাকেই ভালোবাসো। ভুল জানো, তোমার জন্য যতটুকু ভালোবাসা ছিল তা আমি অনেকদিন আগেই শেষ করেছি। আমার মনে এখন তোমার জন্য করুণা ছাড়া আর কিছুই না। দেখো রামিসা, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। এখন তো আমাদের এক হতে কোনো বাধা নেই। কে বলেছে নেই? আমার মন থেকে কোনো সায় নেই তোমার সাথে ঘর বাঁধার জন্য। এটা বলেই আমি নিচে চলে এলাম। এসে দেখি বাবা মা খুব সুন্দর করে গল্প করছেন। আমাকে আসতে দেখে বাবা এগিয়ে এসে বললেন, সব ঠিকঠাক, আশা করি তোর কোনো অমত নেই। ছেলে তোর ইউনিভার্সিটিতেই পড়ছে জানিস? বাবা মায়ের উচ্ছ্বাস দেখে থমকে গেলাম। আনিশা একটা ভুল করে বাবা মাকে কষ্ট দিয়েছে। এখন আমি তাদের হাসিটা কেড়ে নেব? আমি কিছু না বলে একটু হাসলাম। এটাকেই সম্মতি ধরে নিল সবাই। রাতে পুরনো নম্বর থেকে অনেক বছর পর কল এলো। অনির নামটা স্ক্রিনে ভাসতেই কেমন জানি লাগলো। এই নম্বর থেকে একটা মেসেজ বা কল আশা করতাম একটা সময়। আজ এরকম আশা করি না। কিন্তু কথায় আছে না, যা চাই তা পাই না, যা পাই তা চাই না। রামিসা, বিয়ে তো ঠিক হয়ে গেল, আগের সব ভুলে যাও না প্লিজ। ভুলেই তো গেছি, সাথে তোমাকেও ভুলে গেছি। বললেই তো আর হয় না, তাই না? আমাদের সুন্দর একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, সম্পর্ক ছিল, এখন নেই। দেখো, দুই পরিবার রাজি। হ্যাঁ রাজি। যদি বিয়েটা হয় তো আমিও কখনো তোমাকে মেনে নিতে পারবো না। হয়তো পরিবারের কথা ভেবে বিয়েটা করে নেব, কিন্তু আমি তোমাকে মেনে নিতে পারবো না। আর আমি চাই বিয়ের আগে পর্যন্ত আমার সাথে কোনোভাবে যোগাযোগ না করো। অনেকে কিছু বলার সুযোগ না দিয়ে কেটে দিলাম। যেখানে আমার মন লাগছে না সেখানে কি কথা বলবো? টিউশনে যার জন্য বের হয়েছি। মোড় পর্যন্ত যেতেই পাশে কারোর উপস্থিতি টের পেলাম। তন্ময়। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেটা থমকে দাঁড়ালো। আমি হেঁটে চলে এলাম। টিউশন থেকে ফেরার সময় দেখলাম মোড়ে দাঁড়িয়ে আছে তন্ময়। আমি কি একটু সময় পেতে পারি? কোথাও বসে একটু কথা বলতাম। বেশি সময় লাগবে না। আমরা পাশের একটা ক্যাফেতে বসলাম। লোকাল ক্যাফে, মানুষ গিজগিজ করছে। এর মধ্যে উচ্চস্বরে কথা না বললে কিছুই শোনা যাবে না, তাই একটু জোরেই কথা বলতে হলো আমাদের। বলেন, কি বলবেন? দেখুন, আমি ভনিতা করব না, সোজাসুজি বলি, আমি আপনাকে পছন্দ করি। আমি জানি না কেন, কিন্তু আমি আপনাকে পছন্দ করি। দেখুন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি মাস্টার্স করছি। জানি আমি, আপনি কেন ড্রপ দিয়েছিলেন তাও জানি। তাই যার জন্য ড্রপ দিয়েছিলাম তার সাথেই বিয়ে ঠিক হয়ে গেছে। অবাক কাণ্ড। সে যাই হোক, এসব পারিবারিক ব্যাপারে আমি কিছু বলবো না। আমার মনে যা তাই বললাম। আমি আপনার দিকটা জানতে চাই শুধু। আপনি কি মন থেকে বিয়েটা করছেন? আপনাকে কেন বলবো? কারণ আমি জানতে চাইছি। আপনি যদি বলেন যে আপনি নিজে থেকে করছেন তো আমি সরে যাব। যদি বলেন পারিবারিক জন্য, তাও আমি সরে যাব। আমি মনে করি পরিবারের থেকে বড় আর কিছু হতে পারে না। আমি শুধু জানতে চাই, আমার জন্য কি কোথাও কি বিন্দু পরিমাণ অনুভূতি কাজ করে আপনার? আমার শরীর কাঁপছে হঠাৎ করি। আমি কি বলবো? সব ভাবনা সাইডে রেখে বললাম, হ্যাঁ, কিন্তু আমার পরিবার যা বলে আমি তাই করব। আমি আশা করি আপনি আমার শুভাকাঙ্ক্ষী। আপনার এই অনুভূতি নিয়েই আমি বেঁচে থাকবো রামিসা। আপনাকে ভালোবাসি। আমি আর বসলাম না। বাসায় এসে রুমের দরজা বন্ধ করে কাঁদতে থাকি। জীবনটা কেমন জানি, সব কিছু অর্থহীন মনে হচ্ছে। ইচ্ছে করছে অচেনা অচেনা তন্ময়ের হাত ধরে দূরে কোথাও চলে যাই। তারপর আবার বাবা মায়ের মুখ ভেসে উঠেছে। আমি বড্ড দোটানায় ভুগতে থাকি। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসলো। এর মধ্যে আনিশার অনেক ধরনের কাণ্ড কারখানার জন্য বাসায় প্রচুর অশান্তি হয়। একদিন আনিশা আমার কাছে এসে বলল, আপা, অর্ক নেশা করে। আগে জানতিস না? জানতাম। আমি ভেবেছিলাম আমি ওকে ঠিক করে ফেলবো ভালোবাসা দিয়ে। আনিশা মাথা নিচু করে রাখে। মনে মনে হাসলাম। এখনো এত বোকা মেয়ে বাস করে দুনিয়াতে? এখন তুই কি চাস? অনেক চেষ্টা করেছি ছাড়ানোর, ছাড়ছে না। ঠিক আছে, এখন কি চাস তুই? আমি বাঁচতে চাই আপা।
ওর জন্য কত কি করলাম, সবার সাথে খারাপ ব্যবহার করেছি আপা। আমি ওকে আশ্বাস দিলাম ও যা চাই তাই হবে। বাবাকে বললাম সব। কয়েকদিনের মধ্যে ওদের ছাড়াছাড়ি হয়ে গেল, কিন্তু আনিশা চুপচাপ হয়ে গেল। এত কম বয়সে কত বড় একটা ধাক্কা খেয়েছে মেয়েটা, কখন আর কাউকে মেনে নিতে পারবে? আজ আমার গায়ে হলুদ। গায়ে হলুদ দিতে বাবা জিজ্ঞেস করলেন, তুই কি খুশি এই বিয়েতে? তুমি খুশি বাবা? আমার বড় মেয়ের বিয়ে, খুশি তো হবই। আমিও খুশি। বাবা আমাকে জড়িয়ে ধরলেন। বাবা মেয়ে অনেকক্ষণ কান্নাকাটি করলাম। মেয়েরা বাবার অনেক আদরের হয়। ছোট থেকে বাবা কখনো আমাদেরকে ধমক পর্যন্ত দেননি। আনিশা এত বড় কাজ করার পরও বাবা আনিশাকে মেনে নিয়েছেন। আবার আনিশা ডিভোর্সের আগের দিন বাবা ওকে নিয়ে আলাদা কথা বলেছেন। দেখ, তুই যদি ওকে ছাড়া থাকতে না পারিস আমাকে বল, আমি ওকে বোঝাবো এসব ছাড়তে। না বাবা, আমি অনেক বড় ভুল করেছি। আবেগকে প্রশ্রয় দিয়ে অনেক বাজে কাজ করে ফেলেছি। ওর কাছে আমি শুধু টাকার ব্যাংক। ঘুরতে বের হতাম, হঠাৎ আমার পার্স নিয়ে সে উধাও। পরে দেখতাম নেশা করছে। অনেক রাগ অভিমান বোঝানো হয়েছে, কোনো লাভ হয়নি। বাবা আনিশার মাথায় হাত রেখে বললেন, যাই হয়ে যাক, এটা মাথায় রাখিস, তোর বাবার হাত তোর মাথার ওপর সব সময় আছে। মানুষ ভুল করতেই পারে, ভুল বুঝে শুধরে নেওয়াটাই আসল। আমরা তোর পাশে আছি সব সময়। আমাকে হলুদ দেওয়া শেষ হলে সবাই ঘুমানোর আয়োজন করে। এমনিতেই অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছে। সকালে তাড়াতাড়ি ওঠার জন্য হলেও এখন সবাইকেই ঘুমাতে হবে। আত্মীয় স্বজনরা সবাই এসেছে। আমি আমার দুই ফুফুর মাঝখানে শুয়ে পড়লাম। শেষ রাতে একজন আমাকে ঘুম থেকে ওঠায়, হাতে টর্চ। আমি উঠে বসি, কিছুই দেখতে পাচ্ছি না। তাড়াতাড়ি উঠে বাইরে আয়। বাবা ফিসফিস করা কণ্ঠ শুনে অবাক হলাম। বাইরে এসে বললাম, কি হয়েছে বাবা? 4 বছর পর সেই চিরচেনা বাড়িতে পা রাখছি। দরজা খুলে দিয়েছে আনিশা। মা মুখ ঘুরিয়ে রেখেছেন, আমার সাথে কোনো কথা বলছেন না। রাতে বাবা আসবে, সেই পর্যন্ত আমিও চুপচাপই থাকি। রাতে বাবা আসার পর রুম থেকে বেরিয়ে এসে বাবাকে সালাম দিলাম, আমি আর আমার হাজব্যান্ড। বাবা সালাম নিয়ে বললেন, বসো। বাবার মুখোমুখি বসলাম। মা বললেন, আজ হঠাৎ কি মনে করে এসেছিস? সম্মান খুইয়ে এখন কি চাস? আমি কিছু বলার আগে আনিশা বলল, মা, বাবা সব জানতো। মা অবাক হয়ে বাবার দিকে তাকালেন। সেদিন বাবা আমার হাতে কিছু টাকা দিয়ে বলেছিলেন, বাইরে ছেলেটা দাঁড়িয়ে আছে, যা। আর আমি যতক্ষণ না যোগাযোগ করব ততক্ষণ অবধি কোনো যোগাযোগ করার দরকার নেই। প্রয়োজন মতো আমিই যোগাযোগ করব। আমার কাছে সবকিছু স্বপ্নের মতন লাগছিল। আমি দেখলাম তন্ময় দাঁড়িয়ে আছে। আমরা সেদিন তন্ময়ের বাসায় উঠি। তন্ময়ের বাবা মা আমাকে সাদরে গ্রহণ করলেন। তন্ময়ের ছোট একটা বোন আছে, তনয়া। মেয়েটি আমাকে ভাবি না ডেকে আপু ডাকে। ওর নাকি অনেক শখ ছিল বড় একটা বোন থাকবে। তন্ময়ের কোনো চাকরি ছিল না, চাকরির জন্য চারিদিকে চেষ্টা করছিল। আমরা সেদিনই বিয়ে করলাম। বিয়ের 3 মাসের সময় তন্ময় চাকরি পায়, আমিও একটা বেসরকারি স্কুলে চাকরি পাই। আমরা দুজন দুজনকে ভালো মতো চিনতে জানতে সময় লেগে যায় 6 মাস। আপনি সম্বোধন করেই কাটিয়ে দিই 6 মাস। তারপর তন্ময় তুমি সম্বোধন করলেও আমার কাছে আপনিটাই ভালো লাগছে। আমি স্কুল থেকে দুপুরের মধ্যেই চলে আসি বাসায়। তারপর আমার শাশুড়িকে সাহায্য করি। তনয়া ক্লাস 9-এ পড়ে, মাঝে মাঝে ওকে পড়াই। সন্ধ্যায় তন্ময় আর আমার শ্বশুর বাসায় ফেরেন। তারপর আমরা সবাই আড্ডা দিই। এভাবে আমাদের দিন কাটছে। কয়েকদিন আগে বাবা ফোন দিয়ে বলেন, দেখ, 4 বছর হলো, আশেপাশে সব ঠান্ডায় বলতে গেলেন, জামাইকে নিয়ে চলে আয়। আমি আর দেরি করলাম না। এত বছর পর বাবা মাকে না দেখে কাটিয়েছি। সুযোগ পেতেই ছুটে চলে আসলাম। মা সবটা শুনে বলল, হতভম্ব হয়ে পড়েন। বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, তুমি কিভাবে তন্ময়ের কথা জানতে পেরেছিলে? তোরা যেদিন ক্যাফেতে বসে কথা বলছিলি সেদিনই আমার একটা বন্ধু ছিল ক্যাফেতে, আমাকে সেদিনই জানায় সব। তন্ময়ের ব্যাপারে খোঁজ খবর নিয়ে দেখলাম ছেলেটা ভালো, কিন্তু অতটা গুরুত্ব দিইনি, কারণ ছেলেটা এখানে একটা মেসে থাকতো, চাকরি ছিল না। কিভাবে বিয়ে দিই? গায়ে হলুদের দিন তোকে যখন জিজ্ঞেস করেছি তুই খুশি কিনা, তখন তোর চোখে জল দেখে বুঝেছি কত বড় ভুল করছি আমি। তারপর তন্ময়ের মেসে যাই। তন্ময়কে বলি তোকে নিয়ে চলে যেতে, পরে তো তোর সবই জানা। মা সব শুনে বললেন, আমাকে বললে কি হতো? যেতে দিতে না সম্মানের কথা ভেবে। আমার কাছে সম্মানের থেকে মেয়ের সুখ বেশি। তবে অনি সেদিন যেভাবে সব হ্যান্ডেল করেছে তাতে আমাদের মান সম্মানও বেঁচে গেছে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি করেছে অনি?
সব দোষ নিজের ঘাড়ে নিয়েছে। তুই নাকি অনিকে বলেছিস যে তোর অনিকে পছন্দ না, অনি নাকি পাত্তা দেয়নি, সবাই অনিকে দোষারোপ করেছে অনেক। বেচারা। আমি বুঝলাম অনি তার পাপের প্রায়শ্চিত্ত করেছে। আমার আত্মীয় স্বজনরা নাকি অনেক অনেক কথা বলেছে আমাকে নিয়ে। সবাই বাবাকে বলে গেছে আমাকে যেন কখনো এই বাসায় জায়গা না দেয়। বাবা আমার দিকে তাকিয়ে বললেন, তুই খুশি তো? অনেক খুশি বাবা। দেখো রামিসার মা, মেয়ের চোখে আজ আনন্দ। সেদিন আমি ভুল করিনি, কি বলো? বড্ড ভালো কাজ করেছো। এখন খেয়ে আমাকে উদ্ধার করো। আমরা সবাই হেসে উঠলাম। মা কোনোভাবে মেনে নিতে পারছে না বাসায় শুধু তিনি একা, যে এসব সম্পর্কে কিছুই জানতেন না। তারপর আমরা এইভাবেই সকলে মিলে হাসি খুশিভাবে রইলাম। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।